তার মানে হলো তাদের যে অতীত কর্মকাণ্ড ৭১ সনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আড়াল করার জন্য নানা ধরনের যে কৌশল তারা করছে, সেই জন্য এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদ সাহেবকেও ওনারা প্রার্থী করেছেন। এটা ধরেন রাষ্ট্রপতি তো আমাদের এখানে বাস্তবে আমাদের সংসদীয় পদ্ধতির সরকারের একটা অলংকারিক পদ। তারপরেও মানে একটা নির্দিষ্ট সময়ে রাষ্ট্রপতির অনেক ক্ষমতা আছে। এখানে ৯১ সালের পরে আমাদের এখানে প্রথম এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রপতি পদে। এর মধ্যে আর নির্বাচন হয় না, সিলেকশন হয়েছে একক প্রার্থী হিসেবে। আর এটা বাস্তবে একটা নিয়ম রক্ষার একটা নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। সেটা হচ্ছে, এটা আপনি নিজেই বলছেন যে আগাম এটার তো ফল আমাদের জানা আছে, ফলাফল কি হবে নির্বাচনের ফলাফল। তো যেহেতু ২৭০-এর উপরে এখানে বিএনপির আসন সংখ্যা আছে, ৩৪৯ জন এখানে ভোটার। তো সেই ক্ষেত্রে চোখ বুঝে বন্ধ করে বলে দেওয়া যায় যে নির্বাচনে কে জিতবে কে হারবে। আর এখানে অন্য যে প্রার্থী হয়েছে নির্বাচনের জন্য, সেটাও যে হয়েছে সেটাও তো তারাও এটা হারবে জেনেই। এটা একটা বিষয় ছিল যদি ৭০ অনুচ্ছেদ না থাকতো, তাইলে একটা বিষয় ছিল যে সেখানে চয়েস অনুযায়ী কোনো দেয় কিনা। কিন্তু তারপরেও দলের নমিনেশন নিয়ে যিনি নির্বাচিত হয়েছেন, আমাদের এখানে তো সেই ধরনের একটা কালচার এখানে তৈরি হয় নাই ব্রিটেনের মতো, যে প্রাইম মিনিস্টার একজন অনাস্থা আনলো, আবার দলের মধ্যে থেকে আরেকজন প্রাইম মিনিস্টার হলো। সেই ধরনের কনভেনশন বা চর্চা, সেটা তো আমাদের দেশে এখনও পর্যন্ত হয়ে ওঠে নাই, যে গণতন্ত্রের চর্চা। তো সেই জন্য তারপরে আবার ৭০ অনুচ্ছেদ আছে। ইতিমধ্যেই সরকারি দলের চিফ হুইপ তিনি হুইপ জারি করে দিচ্ছেন যে দলের এটা ভোট দিতে হবে প্রত্যেক এমপিকে, দলীয় প্রার্থীকে। সেই জন্য এটা অবধারিত যে বিএনপির যে প্রার্থী তিনিই জিতবেন। এবং অন্য জায়গায় যারা বিরোধী দল করছে প্রার্থী, উনি একটা ঠিক আছে প্রার্থীতা যে কেউ হতেই পারে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তারপরে এখানে জামাত ইসলামের সাথে যে একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক, উনি জামাতের সাথে গিয়ে এখানে একসাথে জোটবদ্ধ হয়েছে এবং তারপরে এখানে তাদের প্রার্থী হিসাবে এখানে রাষ্ট্রপতি নির্বাচন করছে। এটাও একটা বাংলাদেশের ইতিহাসেও এটাও একটা লেখা থাকবে, যে একটা অধ্যায়, যে জামাত ইসলামের প্রার্থী হিসাবে একজন মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তিনি রাষ্ট্রপতি নির্বাচন করছেন। তো সেজন্য রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে উনি প্রার্থী হয়েছেন বলেই এটা ইতিহাসে লেখা থাকবে। উনি তো জোটে যে যোগ দিলেন তার আগে অনেক মুক্তিযোদ্ধা আছেন জামাত ইসলাম করছেন। অনেক না, খুব অল্প সংখ্যক, খুব বেশি সংখ্যায় নাই, মানে যারা একটা এই ধরনের খেতাবপ্রাপ্ত। স্পিকার বক্তৃতা করতে গিয়ে এটা বলেছেন, স্পিকার না, এখানকার স্পিকার এখনকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি উনি বলেছেন, আমিও শুনেছি যে সংসদেই বলেছেন যে জামাত ইসলামের মধ্যে মুক্তিযোদ্ধা আছে। একজন দুইজনের কথা বলেছেন, যে কার কার কথা, যার কথা উনি বলেছিলেন তার সম্পর্কে তো আবার ইতিমধ্যেই মানে যে তার যে স্ক্যান্ডাল, সেই সদস্যপদ আছে কিনা, সদস্যপদ তার থাকবে কিনা সেটা ভিন্ন জিনিস। তো সেই জন্যই সেটা আছে। এবং এই ধরনের খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তো আর নাই ওনার মতো। এবং যিনি মনে করেন যে এক সময়ে যখন কি বলেন যে এই যে স্বাধীনতার যে ঘোষণা দিল জিয়াউর রহমান সাহেব ২৭ তারিখে, তো সেইটার কথাও উনি বলেন যে এটাও উনি এটা কৃতিত্বের দাবি করে যে উনি এটা তাকে জিয়াউর রহমানকে দিয়ে এই ভাষণটা দিয়েছেন। এবং সে মনে করে যে ওই রিভোল্ট এটা আমরা প্রথম বলি, উনি বলেন। এই ধরনের কথাবার্তা বলছে। তো তারপরে গিয়ে সেই স্বাধীনতা মুক্তিযুদ্ধের যে বিরোধী শক্তি, তাদের সাথে জোটবদ্ধ হওয়া এবং তাদের মনোনয়নে প্রার্থী হওয়া। এই ক্ষেত্রে যদি জামাত ইসলাম তাদের নিজস্ব দলীয় একজন প্রার্থী করতো, তাইলেও একটা কথা ছিল যে হ্যাঁ দলীয়। তার মানে হলো তাদের যে অতীত কর্মকাণ্ড ৭১ সনে তাদের যে ভূমিকা, সেই ভূমিকাটা আড়াল করার জন্য নানা ধরনের যে কৌশল তারা করছে, সেই জন্য এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কর্নেল অলি আহমেদ সাহেবকেও ওনারা প্রার্থী করেছেন। তো সেই জন্য এটা নিয়ে আর অত বেশি আলোচনার নাই, যে আমরা আগামী দিনে রাষ্ট্রপতি নির্বাচিত নিয়ম রক্ষার জন্য হলেও সেটা হবে। এবং রাষ্ট্রপতি তার যথাযথ যে ভূমিকা, সেই ভূমিকা যাতে পালন করে, রাষ্ট্রের অভিভাবক হিসেবে যিনি যাতে দায়িত্ব পালন করেন, সেটাই আমরা প্রত্যাশা করব, জাতি সেটা প্রত্যাশা করব।